নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলা জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, 18তম লোকসভা নির্বাচনের দামামা বেজে গেল, কারণ ইসি আজ ঘোষণা করে দিল আমাদের রাজ্যের সঙ্গে সঙ্গে গোটা দেশের ভোট 7 দফায়। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 7 দফায় নির্বাচন এবং 7 দফায় কবে কোথায় ভোট এক নজরে দেখে নেব। প্রথম দফা 19 এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোট। পশ্চিমবঙ্গে ভোট 7 দফায় 26 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। বালুরঘাট, দার্জিলিং, রায়গঞ্জে ভোট রয়েছে। 7ই মে তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণে। পশ্চিমবঙ্গে ভোট 7 দফায়। তৃতীয় দফা 7ই মে জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোট রয়েছে আমাদের রাজ্যে এবং ইউপি, উত্তরপ্রদেশ, বিহারেও 7 দফার ভোট। পশ্চিমবঙ্গেও 7 দফার ভোট। চতুর্থ দফার ভোট 13ই মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাটে। চতুর্থ দফার ভোট 13ই মে। বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে ভোট রয়েছে। চতুর্থ দফার ভোট লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। চতুর্থ দফার ভোট 13ই মে বোলপুর এবং বীরভূমেও। পশ্চিমবঙ্গে ভোট 7 দফায় 20 মে শ্রীরামপুর, হুগলি, আরামবাগে ভোট রয়েছে। পঞ্চম দফার ভোট 20 মে শ্রীরামপুর, হুগলিতে রয়েছে। তার সঙ্গে সঙ্গে উলুবেড়িয়া, হাওড়া, বারাকপুর, বনগাঁতেও পঞ্চম দফায় ভোট 20 মে। পশ্চিমবঙ্গে ভোট 7 দফায়। ষষ্ঠ দফার ভোট 25 মে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তমলুকে ভোট রয়েছে। ষষ্ঠ দফার ভোট 25 মে। 25 মে কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ভোট রয়েছে। ষষ্ঠ দফাতে ভোট। পশ্চিমবঙ্গে মোট 7 দফায় ভোট এবং 7 দফায় ভোটে 1 জুন সপ্তম দফা অর্থাৎ শেষ দফা দমদম, বারাসাত, বসিরহাটে ভোট রয়েছে। কলকাতাতেও জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবারের ভোট রয়েছে। সপ্তম অর্থাৎ শেষ দফাতে ভোট 1 জুন। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুরেও ভোট রয়েছে 1 জুন অর্থাৎ সপ্তম দফার এবং 4 জুন ভোট গণনা। সরাসরি চলে যাবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, গোটা দেশের 18তম লোকসভা নির্বাচনের ভোট ঘোষণা হয়ে গেল আজ। ইসি কতটা, কমিশন কতটা প্রস্তুত? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে যখন নির্বাচনের দিন একেবারে ঘোষণা করা হয়, নির্ঘণ্ট যখন ঘোষণা করা হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তারা এটা স্পষ্ট করে জানিয়ে দেন যে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছেন এবং তারা প্রস্তুতি করছেন গত 2 বছর ধরে। এবারের নির্বাচনে কোন কোন জিনিসের উপর তারা বাড়তি নজর দিচ্ছেন, তারা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর্থাৎ এর আগে কি কি ঘটনা ঘটেছে, এর আগে কোথায় কি ধরনের পোল ভায়োলেন্স হয়েছে, নির্বাচনের সময় কোথায় টাকা উদ্ধার হয়েছে সেদিকে তারা নজর দিয়েছেন, কোথায় কে কিভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করেছেন সেদিকে নজর দিয়েছেন এবং তার ওপরে নজর রেখেই কিন্তু বিভিন্ন দফায় ভাগ করা হয়েছে নির্বাচন বিভিন্ন রাজ্যে। যেমন আমাদের রাজ্যে 7 দফায় নির্বাচন করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনার তিনি রাজীব কুমার, তিনি যখন আজকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেন, তিনি পরিষ্কার করে তিনি এটা বলছিলেন যে বেশ কিছু জিনিস মাথায় রেখেই কিন্তু এই ভাগগুলো করা হয়েছে। 1, ফোর্স মুভমেন্টের জন্য। 2, সেই এলাকার সেখানকার কোনো উৎসব উদযাপন সেগুলোর কথা মাথায় রেখে এবং আবহাওয়া এবং ভৌগোলিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই ফেজগুলোতে ভাগ করে দেওয়া হয়েছে। এবারের নির্বাচন কমিশনের নজরদারিতে কি কি থাকবে? মূলত নজরদারি তারা করার চেষ্টা করছেন লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল সমান যাতে সমান জমি পান লড়াই করার জন্য, সেটা নিশ্চিত করার জন্য আজকেও তারা বার্তা দিয়েছেন সমস্ত জেলার প্রধানদেরকে। বলা হয়েছে যে জেলার প্রধানদেরকেই কিন্তু আমরা ধরবো যদি তারা যে নির্দেশ দিচ্ছেন, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ড যদি না প্লে করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে। এর পাশাপাশি কোন দিকে নজর, মানি ট্রেল কোথা থেকে আসছে তার উপর বাড়তি নজর। ব্যাংকদেরকে প্রায় প্রত্যেক দিন রিপোর্ট দেবে ব্যাংকগুলো। শুধু যে কোথাও হঠাৎ করে ক্যাশের ফ্লো বেড়ে গেছে সেটার উপরই নজরদারি নয়, ইউপিআই ট্রানজ্যাকশন কোথায় কতটা বেশি হচ্ছে তার উপর নজরদারি। বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে অভিযোগ এসেছিল বেসরকারি অর্থাৎ ঠিকা কর্মীরা তাদেরকে কাজ করানো হচ্ছে ভোট কর্মী হিসেবে। তারা পরিষ্কার বলে দিয়েছেন যে চুক্তিভিত্তিক কর্মীদেরকে ভোট কর্মী হিসেবে কাজ করা নয়। এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা তারা দিয়েছেন যে কোনো লাইন আপনারা ক্রস করবেন না, একেবারে নিজেদের এখতিয়ারের মধ্যে থাকুন, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না এবং মনে রাখবেন আমরা কিন্তু নজর রাখছি। ফলে সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আজকে নির্বাচন কমিশন একদিকে যেরকম দিন ঘোষণা করেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসনিক যে মেশিনারি রয়েছে তাদেরকে বার্তা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন রাজনৈতিক দলকেও তারা তাদের বার্তা সুস্পষ্ট করে দিয়েছে। এখন নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হয় কিনা সেটাই দেখার। মৈত্রী, এই জায়গা থেকে একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে ইউপি, বিহার এবং পশ্চিমবঙ্গ কেন এই 3 রাজ্যের 7 দফায় ভোট?
দেখো এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠে আসছে, কারণ যদি দেখা যায় আজকে ইউপি, বিহার এবং পশ্চিমবঙ্গে 7 দফার ভোট, কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু 5 দফার ভোট, মহারাষ্ট্র যেখানে 48টি আসন রয়েছে সেখানেও কিন্তু 5 দফার ভোট হচ্ছে, তামিলনাড়ুতে যেখানে 39টি আসন রয়েছে সেখানে কিন্তু 1 দফায় ভোট করা হচ্ছে। তাহলে কেন বিহার, ইউপি এবং পশ্চিমবঙ্গকে একই গণ্ডিতে বা একই পরীক্ষার মধ্যে রাখা হলো? এইটা কিন্তু আগের বারও রাখা হয়েছিল, অর্থাৎ 2019 সালেও কিন্তু দেখা গিয়েছিল যে 7 দফার ভোট হয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচন যে 7 দফার ভোট হয়েছিল, যেখানে যেখানে তার মধ্যে বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ছিল, এবং এবারও কিন্তু সেটা দেখা যাচ্ছে। ফলে একদিকে যখন শাসক দলের তরফ থেকে এই প্রশ্নটা বারবার করে করা হচ্ছিল যে রাজ্যের কি আইন শৃঙ্খলার পরিস্থিতি এমনটাই যে সেখানে তাকে উত্তরপ্রদেশ বা বিহারের সঙ্গে তুলনা করতে হবে, উত্তরপ্রদেশের আসন সংখ্যা রাজ্যের থেকে অনেক বেশি, ফলে সেখানে দাঁড়িয়ে 7 ফেজ করা যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7 ফেজ করার যৌক্তিকতা কি? এক্ষেত্রে কমিশনের যুক্তি হচ্ছে তারা ফোর্স মুভমেন্টের জন্য তাদের সুবিধা হবে, এবং তার সঙ্গে সঙ্গে উত্তর থেকে দক্ষিণ যেহেতু রাজ্য অনেকটা বেশি বিস্তৃত রয়েছে সেই জন্য তারা এই ভাগটা করেছেন। তমশ্রী। বেশ মৈত্রী, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। পশ্চিমবঙ্গে 7 দফায় ভোট এবং 4th দফায় ভোট 13ই মে রয়েছে। 19 এপ্রিল থেকে ভোট শুরু হবে, 1 জুন ভোট শেষ হবে এবং 4 জুন ভোটের গণনা রয়েছে। আমাদের আরেক প্রতিনিধি সোমরাজ রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে রাজ্য কতটা প্রস্তুত এবং এই যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কি পরিকল্পনা রাজ্যের? দেখো, আগামী সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বিভিন্ন জেলার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। মূলত বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ও বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে এই বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দুপুর 12টার পর থেকে। মূলত বিভিন্ন জেলায় জেলায় কিভাবে আধা সেনা মোতায়েন হবে তা নিয়েই মূলত আলোচনা হবে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, রাজ্যে এখনো পর্যন্ত 150 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে, কিন্তু আগামী সপ্তাহের মধ্যে আরও 50 থেকে 75 কোম্পানি আধা সেনা চলে আসবে রাজ্যে, এবং বেশিরভাগ আধা সেনায়, অর্থাৎ যে 50 থেকে 75 কোম্পানি আধা সেনা আসবে আগামী সপ্তাহের মধ্যেই, সেই আধা সেনার বেশিরভাগটাই চলে যাবে উত্তরবঙ্গে। তার কারণ উত্তরবঙ্গে প্রথম দফা এবং দ্বিতীয় দফায় ভোট রয়েছে, তাই গোটা আধা সেনাটাই চলে যাবে উত্তরবঙ্গে। এবারে যেটা প্রশ্ন আসে, এই যে ভোটের আগে থেকেই, অর্থাৎ এই যে ঘোষণার আগে থেকেই বিভিন্ন জেলায় জেলায় আধা সেনা মোতায়েন করা হয়েছে, তারা এরিয়া ডমিনেশনের কাজ করছে। এখন কি এরা শুধু এরিয়া ডমিনেশনের কাজ করবেন, নাকি অন্য কোনো, অর্থাৎ বাকি যে কাজগুলো রয়েছে, বিশেষত স্পর্শকাতর অঞ্চলে নজরদারি করা থেকে শুরু করে বাকি যে কেন্দ্রীয় বাহিনী বা আধা সেনার যে কাজগুলি থাকে সেগুলি তারা করবে বা কিভাবে করবে, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করতেই সোমবার বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। মনে করা হচ্ছে সেই বৈঠকেই আধা সেনার মোতায়েন থেকে শুরু করে বিভিন্ন যে স্পর্শকাতর অঞ্চল এবং স্পর্শকাতর যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে নজরদারি চালানো কিভাবে হবে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বেশ সোমরাজ, সামনে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচন হলো 7 দফায় পশ্চিমবঙ্গে, আর এই নিয়েই রাজনৈতিক তরজাও তুঙ্গে। যে দফাতেই ভোট হোক না কেন, মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকবে, কারণ কেউ আটকাতে পারবে না বলছে তৃণমূল। অন্যদিকে নির্বিঘ্নে ভোট হোক, সব দলের সঙ্গে ন্যায় হোক, এটাই চাইছেন অধীর রঞ্জন চৌধুরী। 1 দফায় ভোট হলে সেটা তৃণমূল পরিস্থিতি রাখেনি, কারণ 1 দফায় ভোট হোক রাজ্যে, না হলে ঠিক যে হাল উত্তরপ্রদেশ, বিহারে, ঠিক সেই হাল পশ্চিমবঙ্গেও। কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। আর বিজেপি স্বাগত জানিয়েছে এই 7 দফা ভোটকে। প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট সম্ভব নয় বলছে বিজেপি। আমরা বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই নির্বাচনের 2টি ধাপে অথবা 1টি ধাপে হোক। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানতে পেরেছি যে যদি 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয়, তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। যদি দফা বাড়ে তাহলে ভোটার সংখ্যায় একটা কমতি দেখা যায়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে ফান্ড কম তাদের থেকে যাদের কাছে ফান্ড বেশি তারা বেশিভাবে সেটা মোবিলাইজ করতে পারেন, টাকাটা লাগাতে পারেন নির্বাচনের ক্ষেত্রে। उम्मीद भी करूंगा कि हमारे देश में जो चुनाव होने वाला है वो सही सलामत हो, लोगों आम लोग निश्चित तरीके से निर्भय होकर, निडर होकर सब मतदान करें और चुनाव में निष्पक्षता बरकरार रहे और सबके साथ न्याय हो, सब पार्टी के साथ। 7 चरण में चुनाव इलेक्शन कमीशन अगर सही समझे
10 चरणों में भी चुनाव किया जा सकता है। पिछले साल में भी 7 चरणों में चुनाव हुई थी कि जमीनी हकीकत कुछ बदले नहीं, स्थिति कुछ बदले नहीं, 7 चरणों में हम फंसे हुए हैं। বিহারের 7 দফা হবে, উত্তরপ্রদেশের 7 দফা হবে। মমতার রাজত্ব আর যোগীর রাজত্বের মধ্যে তো ফারাক কিছু নেই। হিংসা মুক্ত ভোট হতে হবে, মানুষ নিজের অধিকার অনুযায়ী ভোট দেবেন, তাকে এনশিওর করতে হবে। আমরা এই নির্বাচনে সবাই অংশ নেব। পশ্চিমবাংলার মানুষ কেউ যদি অসভ্যতা করতে চায় তাকে রুখে দেবে। গতবারও 7 দফায় ভোট হয়েছিল, তো এবারও 7 দফায় ভোট হচ্ছে। এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বেশি থাকবে, কারণ প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয়। এবং নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স আমি যতটা দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার, তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা, মাসেল পাওয়ারের ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নির্বাচন কমিশন নেবে। তা আমরা স্বাগত জানাচ্ছি 7 দফা ভোটকে। আমি ভেবেছিলাম হয়তো 8 দফায় হবে, তো 8 দফা হলো না, 7 দফাতে হচ্ছে। ঠিক আছে, চলবে। 2021 সালের নির্বাচনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছিল। 8 দফার নির্বাচন ছিল, 34 দিন ধরে নির্বাচন চলেছে। তাহলে তার ফল কি হলো? আসলে এখানে 7 দফার নির্বাচনের প্রয়োজন ছিল না, কিন্তু ভোটার টার্ন আউট কম হয় বেশি ফেজ ইলেকশন হলে, সেইটার বেনিফিট নেবার চেষ্টা করছে, কিন্তু সেটা হবে না। মানুষ কিন্তু বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি কি। আজ ভোট ঘোষণা হয়ে গিয়েছে, আর ভোট ঘোষণার আগে বিজেপি প্রথম 20 জনের তালিকা প্রকাশ করেছিল বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের। আর এবার যে খবর আপনাদের দেব, মেদিনীপুরে বিজেপি প্রার্থী দিলীপে, মেদিনীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতে চলেছে দিলীপ ঘোষেরই সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে। তৃণমূলের জুনের বিরুদ্ধে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষই বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায় থাকতে চলেছেন। দিলীপের নাম ঘাটালে আমরা দেখিয়েছিলাম যে দেবের পরিবর্তে দেবের বিরুদ্ধে লড়বেন হিরণ, সেই খবর আমরা দেখেছিলাম। শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী, সেই খবর আমরা দেখেছিলাম নিউজ 18 বাংলায়। এবার আমরা যেমনটা জানতে পাচ্ছি, যতটা সম্ভাবনা রয়েছে মেদিনীপুর থেকেই লোকসভা ভোটে লড়ছেন দিলীপ ঘোষ। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, দুটো বিষয়, যে কতটা সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষের এই প্রার্থী হওয়া, মেদিনীপুরের দ্বিতীয় তালিকায় সম্ভাবনা রয়েছে নাম উঠে আসার, যেমনটা আমরা জানতে পাচ্ছি, কিন্তু এই কেন্দ্রে কি অন্য কারোর নাম ভাবা হয়েছিল? কেন প্রথম লিস্টে দিলীপ ঘোষের নাম বিজেপি নেতৃত্ব জানায়নি? সে কারণেই জল্পনা নানা রকম সামনে আসছিল তমশ্রী, এবং তুমি ঠিকই বললে যে প্রথম লিস্টে কেন নাম নেই এই বর্ষিয়ান সাংসদের, যিনি কিনা প্রথম সারির এই রাজ্যের নেতা, তাকে কিন্তু নিয়ে বা তার নাম নিয়ে জোর চর্চা কিন্তু চললো। কারণ পশ্চিম মেদিনীপুরের 2টি আসন, একটি যদি ঘাটাল হয়, অন্যটি মেদিনীপুর। ঘাটাল কেন্দ্রের প্রার্থীর নাম হিরণের নাম কিন্তু প্রথম লিস্টেই ঘোষণা করা হয়েছে। তারপর থেকে জল্পনা বাড়ছিল। আসলে সূত্র মারফত যেটা জানা যাচ্ছিল যে দিলীপ ঘোষ তাকে অন্য কেন্দ্রে দাঁড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হচ্ছিল দলের তরফে, যদিও দিলীপ কিন্তু নিজের যে বলা যায় খাস তালুক, সেই মেদিনীপুর খড়গপুর নিয়ে তার যে আসন, সেই আসনে দাঁড়াতে চাইছিলেন, এবং সে কারণে কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন অফিস দলকে যে তিনি তার পুরনো আসন, অর্থাৎ যে আসনে তিনি সাংসদ 2019-এর ভোটে জিতে হয়ে রয়েছেন, সেই আসনে দাঁড়াতে চেয়েছিলেন। শেষমেশ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, শেষ পর্যন্ত দিলীপ ঘোষকে কিন্তু মেদিনীপুর আসনেই প্রার্থী করতে চলেছে বিজেপি নেতৃত্ব। সূত্র বলছে যে কোনো সময় পরবর্তী যে প্রার্থী তালিকা ঘোষিত হবে, সেই তালিকায় দিলীপ ঘোষের নাম মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী হিসাবে রাখতে চলেছে বিজেপি নেতৃত্ব। তমস্যা বেশ সুজিত, এবার দেখাবো দিদির হয়ে প্রার্থী দিদি। সিঙ্গুরে ভোট প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে ভোট প্রচারে, এবং লড়াইটা বেশ কঠিন বলা বাহুল্য, তার কারণ দীর্ঘদিনের রাজনীতিতে থাকা লকেট চট্টোপাধ্যায় সেখানে বিজেপির প্রার্থী, এবং লকেটের বিরুদ্ধেই রচনা বন্দ্যোপাধ্যায় এবার হুগলিতে দিদির হয়ে প্রার্থী দিদি। সরাসরি চলে যাব, মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, রচনা বন্দ্যোপাধ্যায় তিনি ময়দানে নেমে পড়েছেন, ভোট প্রচার করছেন, কি বলছেন তিনি, লড়াইটা কতটা কঠিন হতে চলেছে?
মানুষের সঙ্গে কথা বলবো তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিদির হয়ে প্রার্থী দিদি সিঙ্গুরে ভোট প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। রচনা বন্দ্যোপাধ্যায় হুগলিতে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করেন, সেখানে স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দিদির হয়ে প্রার্থী দিদি সিঙ্গুরের ছবি আপনাদের দেখাচ্ছি। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জনসংযোগ করছেন, তাকে স্বাগত জানাচ্ছেন ফুল দিয়ে, পুষ্পস্তবক দিয়ে, মন্দিরে পুজো দিয়ে তিনি প্রচার শুরু করেছেন। মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়, কতটা কঠিন এই লড়াই? রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? একদম দেখো, আমরা দুপুর থেকে দেখতে পাচ্ছি রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার। আজকে তিনি সিঙ্গুর দিয়ে প্রচার শুরু করলেন। আমরা দেখেছি যে ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে তিনি কিন্তু সিঙ্গুরে তার সেখানে এক জনসভা ছিল এবং তারপর তিনি এখানে পৌঁছে যান ধনিয়াখালী বাস টার্মিনাসে। কিছুক্ষণ আগে এখানে জনসভা শেষ হয়েছে, তাই পুরো ক্রাউডটাই এখন রচনা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন গিয়েছে। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, রচনা শুরুতে যেটা বলেছিলেন যে তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ নন, তিনি অভিনয় জগৎ থেকে এসেছেন, তিনি টেলিভিশনের পর্দা থেকে এসেছেন, তাই জন্য তিনি কিছু ভেবেচিন্তে আসেননি, তার মনে যা আসে সেটাই বলবেন। তবে আমি এটা বলে রাখবো দর্শকদের, মঞ্চে ওঠার পর কিন্তু আমরা দেখতে পেলাম যে একেবারে অভিজ্ঞ রাজনীতিবিদদের মতোই কিন্তু বক্তব্য রাখছেন রচনা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা বলে তিনি শুরু করলেন এবং এখানে যত মহিলারা ছিলেন, যত নারীরা এসেছিলেন, তাদের সকলের মন জয় করে নিলেন এবং তিনি বললেন যে তিনি শুধুমাত্র ভোটে জেতার জন্য আসেননি, তিনি কিন্তু হেরে গেলেও ভবিষ্যতে থাকবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিদি তাকে যা করতে বলবেন দলের হয়ে, অর্থাৎ তিনি তিনি পালন করবেন অক্ষরে অক্ষরে। বেশ মানুষ, এবার চলে যাব ঘাটালে প্রচারে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের বিজেপি প্রার্থী, আজ পিংলা বিধানসভা কেন্দ্রে প্রচার সারেন তিনি। ঘাটালে এবার দেব ভার্সেস হিরণ। যে সন্ত্রাস, তৃণমূল যে সন্ত্রাস করে পিংলার মানুষকে ভয় দেখিয়ে রেখেছে, আতঙ্ক করে রেখে দিয়েছে, সেই ভয়ে সন্ত্রাস থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সৈনিক হিসাবে আমরা কাজ করব এবং মানুষকে ভয় মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব। এই কাজ করলেই বাকি সব কাজ হয়ে যাবে। ঘাটাল থেকে চলে যাব দমদমে, দমদমে ছবি দেখাবো। দমদমে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। আমরা মানুষের কাছে ইস্যু নিয়ে যাব, দুর্নীতি ভয়াবহ, মানুষের কাজ নেই, জিনিসের দাম আকাশে, মানুষ বাঁচবে কিভাবে, হবে কি? 5 গুণ 6 গুণ ওষুধের দাম বেড়েছে। এর দায় বিজেপিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, তৃণমূল তার দায় অস্বীকার করতে পারে না। চোর, ডাকাত, ধর্ষক এবং লুটেরা এই সব একসাথে মিলিয়ে যে ভূমিকাটা আসে সেটা তৃণমূল। এবার পূর্ব মেদিনীপুরের খবরের দিকে নজর রাখবো। গতকালকে আপনাদের দেখেছিলাম লাক্সারি বাসে গরু পাচার, আজ দেখাবো তেলের ট্যাঙ্কারে গরু পাচার। দেখা যাচ্ছে তেলের ট্যাঙ্কারের মধ্যে গরু পাচার হচ্ছে, অভিনব কায়দায় গরু পাচার পূর্ব মেদিনীপুরে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, তেলের ট্যাঙ্কারে গরু পাচার। দেখা যাচ্ছে তেলের ট্যাঙ্কারে যাচ্ছে গরু, কিন্তু তার মধ্যে তেল নেই, তেলের ট্যাঙ্কারে রয়েছে গরু। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, কি আপডেট, কি জানা যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছিলেন এই গরুগুলো? দেখো একেবারে আপডেট, যেখানে এই তেল ট্যাঙ্কির মধ্যে গরু নিয়ে কিন্তু পাচার হয়েছিল অভিনব কায়দা, যেখানে ভূপতিনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে এই গাড়ির চালককে, যেখানে ইটাবেড়িয়া সহ যে মুখবাড়ে যাওয়ার রাস্তায় যাওয়ার সময় একটি তেল ট্যাঙ্কি করে গরু নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে স্থানীয়রা দেখতে পায় যে যেখানে গাড়ি দাঁড়িয়েছিল সেখানে গরু, যেখানে ভিতরে গাড়ি তেল ট্যাঙ্কির মধ্যে রয়েছে এবং দাঁড়ানোর সময় কিন্তু শব্দ তারা শুনতে পায়। শুনতে পেয়ে কিন্তু ভূপতিনগর থানায় খবর দিলে ভূপতিনগর থানার পুলিশ এসে কিন্তু ওই গাড়িটিকে আটক করে এবং তার গাড়ির মধ্য থেকে 13টি গরু কিন্তু উদ্ধার করে এবং গাড়ির যে চালক ছিল চালককেও আটক করে। এই যে অভিনব কায়দায় যে দুষ্কৃতি, মানে যে যারা ব্যবসায়ীরা, চোরা ব্যবসায়ীরা উড়িষ্যা থেকে এই গাড়িটায় এসছে এমনটাই কিছু জানা গেছে সূত্রের খবর। যেখানে উড়িষ্যা থেকে এসে এই ভূপতিনগর থানায় ইটাবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কিন্তু এই গাড়িটিকে ধরা হয়। যেখানে অভিনব কায়দায় গাড়ির মধ্যে তেল থাকার কথা, সেই ক্ষেত্রে তেল না থেকে গাড়ির মধ্যে কিন্তু ভর্তি রয়েছে গরু। সেই গরু যে কি করে এইরকম যে অভিনব কায়দায় পাচার চলছে, যে যা দেখে কিন্তু পুলিশ সহ এলাকার মানুষের যে চক্ষু চড়ক গাছ হয়ে উঠে, যে ক্ষেত্রে তারা
স্থানীয়রা যা অভিযোগ করছে যে অভিনব কায়দায় পুলিশ প্রশাসনের মধ্যে যেখানে একেবারে পুলিশ প্রশাসন অভিনব কায়দায় গরু পাচার। আজ যে ছবি আমরা পূর্ব মেদিনীপুরে দেখলাম, তেলের ট্যাঙ্কারে গরু পাচার হচ্ছে, এবং গতকালকেই আপনাদের দেখেছিলাম লাক্সারি বাসে গরু পাচার। মেমারি জিটি রোডে অভিনব কায়দায় গরু পাচার হচ্ছিল। বাস থেকে গরু পড়ে যাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের, আর বাসের দরজা খুলে ভিতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয় প্রত্যেকের, কারণ গরু পাচার হচ্ছিল। লাক্সারি বাসে সাধারণ মানুষ নয়, লাক্সারি বাসে গরু পাচার করা হচ্ছিল। গাড়িটা এসলো উড়িষ্যার নাম্বার প্লেট, লরিটা তেল ট্যাঙ্কার ছিল। ওই তেল যেখান দিয়ে পোড়া হয় ওখানে সব ফ্যান সিস্টেম করা আছে। যখন ইটাবেড়িয়াতে যখন গাড়িটা খোলা হয় তখন দেখা গেল যে অভিনব কায়দাতে গরু পাচার হচ্ছিল। এখানে ভূপতিনগর থানার পুলিশ স্টেশনের আধিকারিকরা গিয়ে ওকে আটক করেছে, আটক করেছে। হ্যাঁ, একজন ড্রাইভারকে ওখানে অ্যারেস্ট করেছে। দাসপুরের সরোজমোহন স্মৃতি বিদ্যা মন্দির, দেখুন সেখানে কি অবস্থা। স্কুল চত্বরে মদ্যপ ক্লার্কের কীর্তি দেখুন। মদ খেয়ে রীতিমতো বেসামাল ক্লার্ক। তোমরা কি প্রতিদিন এইভাবেই তাকে দেখতে পাও? মদ খেয়ে প্রতিদিন মদ খেয়ে আসে। দেখুন বেসামাল ক্লার্ক, মদ খেয়ে স্কুলে এসছেন ক্লার্ক, বেসামাল মদ খেয়ে স্কুলের সামনে রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন ক্লার্ক। যে ছবি আপনারা দেখছেন দাসপুরের সরোজমোহন স্মৃতি বিদ্যালয়ের, এবং স্কুলের সামনে রাস্তায় পড়ে যায় ক্লার্ক। ক্লার্ককে সরালো স্কুলেরই পড়ুয়ারা। আর এটা এই প্রথমবার নয়, এর আগেও মদ খেয়ে স্কুলে ঢোকার অভিযোগ রয়েছে এই ক্লার্কের বিরুদ্ধে। ক্লার্ক নাম কি? উনি কি প্রায় মদ খায়? প্রায় মদ খাইছে। স্কুলে কতদিন ধরে আসে এরকম ভাবে? অনেকদিন ধরেই আছে, প্রথম থেকেই দেখি তাকে মদ খেয়ে স্কুলে আসতে। কেউ কিছু বলেনি? স্যাররা কিছু বলে নাকি জানি না অফিসে। সে আজকে দুবার চৌমাথায় পড়ে থাকলো, ছাত্ররা ধরে তুলেছে তাকে আজকে। মানে রাস্তায় পড়ে থাকে তোমরা ধরে আনো? হ্যাঁ। আমরা দীর্ঘদিন এই বিষয়ে আমরা প্রধান শিক্ষককে বলেছি, আমরা জানিয়েছি, কিন্তু আমাদের এই বিরুদ্ধে কোনো স্টেপও হয়নি। একবার ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে আবার অন্য শিক্ষক আমাদের বিরুদ্ধে ঘুরিয়ে আবার স্টেপ লাই যে তোমরা প্রধান শিক্ষক নাকি, তোমরা বলার কে, তোমাদের বলার অধিকার নেই, যা বলার প্রধান শিক্ষক বলবেন। ঠিক আছে, বলেও কোনোরূপ কাজ কিছু হয়নি, কাজ কিছুই হয়নি। কারণ উনি ডেলি মদ্যপান করে ডেলি স্কুলে আসছেন, ডেলি স্কুলের পরিবেশ ছেলেরা হইহুল্লা করছে, ডেলি একইভাবে চলছে স্কুল, কোনোরূপ কোনো কিছুই হয়নি। লিখিতভাবে এখনো কোথাও জানানো হয়নি, এবার জানাবেন লিখিতভাবে? নিশ্চয়ই সোমবার দিন আমরা এমসিকে কল করব, মিটিং করে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ। প্রতিদিনই হয় দেখি এই আমাদের ধরনপুর সরোজমোহন স্মৃতি বিদ্যালয়, হ্যাঁ, এখানে উনি হচ্ছে ক্লার্ক, নেশা ভাঙ করে এইভাবে তো প্রতিদিনই করাটা উচিত না, ওনাকে তো বরখাস্ত করতে হবে এখান থেকে।